তেসরা জানুয়ারি সরোয়ার্দী উদ্যানে আমাদের পার্টির একটা সমাবেশ করলাম। সেখানে অনেক কথার মধ্যে তিনটা কথা সামনে আনি। একটা বলেছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্তরের কথা বুঝতে পারছি না। তা আমার মনে হয় আজকেও আমার এই 10 মাস পরে এসে বলতে হচ্ছে প্রকৃত অন্তরের কথা বুঝতে পারছি না। আর ওনার প্রতি দুইটা বিনীত অনুরোধ করেছিলাম যে আপনি সংস্কারের নামে কি করতে চান দয়া করে জানান। আরেকটা বলেছিলাম যে নির্বাচনের ব্যাপারে কি করবেন সুনির্দিষ্টভাবে আপনি রোড ম্যাপের কথা বলেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমাদেরকে অনেকে বলেছিল বোধহয় একটু আর্লি বললেন। এখন যে আর্লি না, সব কাজের যদি একটা পরিকল্পনার শখ না থাকে তাহলে লেজে গভীরে হয়ে যায়। এইটা আমাদের রাজনীতির ক্ষুদ্র অভিজ্ঞতা এবং একটা ছোট্ট পরিবারেরও ক্ষুদ্র অভিজ্ঞতা। তা ডক্টর ইউনূস সম্পর্কে এত এত কথা বলা হয়, উনি এত বড় মানুষ, ওনার উপদেষ্টা পরিষদে কত বড় বড় মানুষ, তোমরা এটা বোঝেন না। তাহলে প্রথম হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এখতিয়ার কি? আরে ভাই, আপনি তো শপথ নিয়েছেন সংবিধানের আওতায়, আপনি বলছেন কোর্ট নাকি আপনাকে রায় দিয়েছে, কাগজ তো আমাদের কাছেও আছে, এটা নিয়ে যে যত কথা বলুক না, তা কাগজ ওদের দেখলাম আপনাকে রুটিন কাজ করার কথা বলা হয়েছে। আর খুবই স্বাভাবিক, ক্ষমতার উৎস জনগণ, তার কাছে ক্ষমতা দেবেন। আর তার কাছে ক্ষমতা দেওয়া মানে কি? 18.5 কোটি মানুষের কাছে জায়গায় তো দেওয়া যাবে না। 18.5 কোটি মানুষের আমাদের কোনো স্টেডিয়াম নেই, ডাকবেন সবাই আসবে, হাত তুলে আপনি ইয়েস নো বলে দেবেন। তাহলে তাদের প্রতিনিধি নির্বাচিত হবে, আপনি তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। যেটা বিগত দিনে শেখ হাসিনা করে নাই, শুধু না, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিছে। তাহলে শুধু নির্বাচন আপনি করবেন তা আমরা চাই না, কখনোই বলি নাই। আমার বিবেচনা এখানে যারা আসছি কেউ বলি নাই। আমরা কি বলেছি? যে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে তার আমূল পরিবর্তন করে নির্বাচন করেন। তা আমরা তো দেখছি তিনি সেটা না করে তিনি এমন এমন জায়গায় হাত দিলেন। আজকে 10 মাস পরে এসে এই যে অর্গানাইজেশনে আমন্ত্রণ আমরা আসছি, তারাও বলছে জাতীয় নিরাপত্তার প্রশ্ন। আপনি করিডোর, বন্দর, সংস্কারের কথা বলছেন, আলোচনা হইল না। আপনি কি বলে জাতীয় রাজস্ব বোর্ড ভাগ করে দিলেন, সংস্কার আলোচনা জানলাম না। আপনি উত্তাল সংকট তৈরি করলেন, সচিবালয় বন্ধ হয়ে যায়। এই দীর্ঘ গণতান্ত্রিক শাসনে মানুষ কথা বলতে পারে নাই। তা মানুষ কথা বলছে, এটা তো নেগেটিভ নেওয়ার কারণ নাই। কিন্তু আপনি কারোর কথা শুনবেন, কারোরটা শুনবেন না। কাউকে হুড়হুড় করে 17 তলায় উঠার পরে অটো পাস দিয়ে দেবেন, আর গরমের দিনে কি বলে সুন্দর পানি ছিটায় তাকে ওয়েলকাম করবেন। আর শিক্ষকরা, ছাত্ররা গেলে আপনি সাউন্ড গ্রেনেড মারবেন, আহত করবেন। এটা কি হলো রে ভাই? তা আপনি তো নিজেই সংকট তৈরি করছেন। তা আপনি দয়া করে শুরুতে যদি বলতেন যে আমি ভাই একটা ইন্টারিম সরকার, বৈষম্যহীনতার কথা আসছে, আমি একটা কমিশন করে দিচ্ছি, যে সেই কমিশন কার কার দাবিনামা কী আছে, তার ন্যায্যতা কি, আমি নির্বাচিত সরকারের হাতে ওই ফাইল তুলে দেব। নির্বাচিত সরকার না করলে তার বিরুদ্ধে তোমরা আন্দোলন করো। তা শুরুতে তো সেইটা আপনি করলেন না। তাহলে এখন একজনেরটা মানবেন আর একজনেরটা মানবেন না, তাহলে এই সংকটের দায়কে আমরা নেব? অন্তত পক্ষে ভাই আমাদের দল ছোট হইতে পারি, নীতিনিষ্ঠ রাজনীতি করি, আমি তো এই দায় নেব না। অন্যরা কে নেবেন না নেবেন এটা বলেন, কারণ যা সত্য তাই বলতে হবে। তাহলে আপনি প্রথমে এখতিয়ারটা ঠিক না করে এমন এমন কাজ করছেন, সেইটা সংকট। এখন এখতিয়ার নিয়ে কথা বললে কেউ কেউ বলে খালি কি গণ অভ্যুত্থানের স্বপ্ন এই ছিল? তো এখন ভাই বলি, গণ অভ্যুত্থানের স্বপ্ন এইখানে যারা আছি, আমির খসরু মাহমুদ চৌধুরী ভাই সিনিয়র পলিটিশিয়ান, ওনার দল অবয়বে অনেক বড়, তো ওনার একটা রাজনীতি আছেন। তুমি যদি বলেন আমি ওইটাই করতে চেয়েছিলাম, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং জিয়াউর রহমানের 19 দফা প্রতিষ্ঠা ছাড়াই আমি সরব না। আর আমি যদি বলি ভাই কমিউনিস্ট পার্টি, আমার লক্ষ্য সমাজতন্ত্র, আমি ঘোষণা দিয়েছি, 17 দফা কর্মসূচি আছে, বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন, মৌলিক পরিবর্তন ছাড়া আর যাব না, তাহলে কোনোদিন সমাধান হবে? আর এটা কি সমাধান আপনি করতে পারবেন? তাহলে এতগুলো দল, তাহলে যার যারটা থাকুক, আপনি ন্যূনতমটুক নেন, গণতন্ত্র, প্রয়োজনীয় সংস্কার আর বিচারের কথা আপনি যেটা বলছেন সবাই তো একমত। এত বড় হত্যাযজ্ঞ, তার বিচার করার কথা কেনা বলে? এটা তো দৃশ্যমান চাই আমরা। তাহলে সেই কাজের বাইরে আপনি যখন এখতিয়ার বহির্ভূত কাজে হাত দিয়েছেন, কোনো বিশেষ গোষ্ঠী, কোনো দলের স্বার্থ সংরক্ষণ করতে চাইছেন, তখনই সংকট তৈরি হয়েছে। তাইলে এখন উত্তরণ তো আপনার হাতে। আজকে দেখেন, এটা খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে, এই সভায়ও বলা হচ্ছে, পত্র পত্রিকাও দেখি, আচ্ছা উনি কি বাদ দিলাম, বয়স্ক তো একটা মানুষ, 84-85 বছর বয়স। তো একটু আমাদের সমাজে তো কতগুলো কালচার আছে, আমরা কাউকে অপছন্দ করলেও এত বছর বয়স্ক লোক
যখন একটু মন খারাপ করে তো আমাদেরও তো মন খারাপ হওয়ার কথা, মন খারাপ হওয়ার কথা না ভাই? কিন্তু দেখলাম উনি পদত্যাগের কথা বললেন, নানা কথা আসলো, আজকেও এখানে ব্ল্যাকমেলের কথা আসলো। তার মানে আপনি এই জায়গায় আজকে নিজেকে আপনার টিমের কারণে এটাকে নিয়ে গেছেন। পুরনো কথা বলতে চাই না, খালি মনে করে দিই, হঠাৎ করে হয়েছে তা না। শুরুতে আপনার উপদেষ্টাই তো বলেছে শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকার কথা ছিল আমি থাকবো। আপনার উপদেষ্টা বলেছে আমাদের 5 বছর জনগণ চায়। একজন উপদেষ্টা কে বলেছে আমরা নির্বাচিত না, আমরা নির্বাচিত। একজন বলেছে 53 বছরের রাজনীতিবিদরা কি করেছে, কয়দিন আগে উত্তাল মুহূর্তে বলে শুধু নির্বাচনের জন্য আসি নাই। এগুলো সামলান না কেন? বিভিন্ন জায়গায় ঘটনা ঘটে, সচিবালয় সহ বিভিন্ন জায়গায়। আপনার সরকার নাই, স্বরাষ্ট্রমন্ত্রী নাই, পুলিশ নাই, আলোচনা করার মানুষ নাই। তো সেইটা না করে আমরা দেখি যাদের কোনো রাষ্ট্রীয় মর্যাদা নেই তারা হুমকি দামকি দিচ্ছে। তার মানে আপনারা কি করতে চাইছেন? আরেকটা এনার্জি তৈরি করতে চান? আরেকটা নৈরাজ্য সৃষ্টি করতে চান? না, এটা কোনো অভ্যুত্থানের চেতনা না। সুতরাং আমরা মনে করি এই এখতিয়ারটা ঠিক করেন, সমাধান হয়ে যাবে।